শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা সিদ্ধান্ত, বিএনপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজভী আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন, এই বিষয়টি চলুন আমরা। জনপ্রিয় তরুণ নেতা আমাদের হাদি গুলিবিদ্ধ হবার কয়েক মিনিটের মাথায় আওয়ামী লীগের ফেসবুক পেজ জনতার কণ্ঠ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয় মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে ফেলার জন্য। দেখেন, মির্জা আব্বাস এই ঘটনা করেছে বা করে নাই সেটা হলো পরে, কিন্তু আওয়ামী লীগ আগেই মির্জা আব্বাসের দিকে চাপিয়ে দিয়েছে। ওই যে কিলার নামায় দিছে ভাই, এই কিলার সাধারণ কোনো কিলার না, কিন্তু এই কিলার অনেক আগে থেকেই হাদির সঙ্গেই চলাফেরা করতেছিল, সব গতিবিধি লক্ষ্য করতেছিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। শরীফ ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা সিদ্ধান্ত, চেতনাবাজদের, এখন চেতনাবাজদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বিএনপি। চেতনাবাজদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ। বাংলাদেশে ৭১ ব্যবসা চলবে না, ৭১ নিয়ে কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই স্বাধীনতার পক্ষে, দ্যাটস ইট। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর থেকেই ৭১ নিয়ে ইখতিলাফ বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু না, ভারত এই বিষয়টা বাংলাদেশের মধ্যে আমাদের নিজেদের মধ্যে বিভাজনের একটা উপাদান হিসেবে রেখে দিয়েছে, ভারত রেখে দিয়েছে। এটা ভারতের ষড়যন্ত্র। আমরা যদি ভারতের ষড়যন্ত্রের কবলে না পড়তাম তাহলে কি হতো? তাহলে হতো যে বাংলাদেশ স্বাধীন, এখানে কে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কে, এগুলো নিয়ে কোনো কথা না। জার্মানিতে যান, এমনকি আপনি ভারতে যান, ভারত তো স্বাধীন হয়েছে। পূর্ব তিমুরে যান, বিভিন্ন জায়গায় যান, পৃথিবীর কোথাও দেখবেন না যে একটা দেশ স্বাধীন হওয়ার পর তারা রাজনীতিতে গালি দেয় যে অমুকের স্বাধীনতার পক্ষে, তুই স্বাধীনতা বিরোধী, তুই রাজাকার ছিলি। পৃথিবীর কোথাও নাই, কারণ স্বাধীন হয়ে গেলে তখন পক্ষে বিপক্ষে থাকে না। আধুনিক যুগে পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোটের মাধ্যমে। যে আপনারা কি ইন্দোনেশিয়ার সাথে থাকবেন না আলাদা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হবেন, আপনারা কে কোন পক্ষে? গণভোট দেন। গণভোটে দেখা গেছে যে প্রায় ৪০-৪৫% মানুষ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিছে, কিন্তু ৫১%-৫২% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিছে। দেশ স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে তাদেরকে গালি দেয় যে তুই স্বাধীনতা বিরোধী, তুই স্বাধীনতার বিপক্ষে ভোট দিছ। এরকম কোনো এক্সাম্পল নাই। অতএব এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে গালি দেয়া, এটা হচ্ছে ভারতের নোংরা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দিয়েছে। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরের পর থেকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের কেউ নেই। যারা বাংলাদেশে থেকে গিয়েছে, যারা বিপক্ষে তারা তো পাকিস্তানে চলে গেছে, তারা তো আর বাংলাদেশে আসবে না। এবং যারা বাংলাদেশকে মানতে না পারছে, একবার স্বাধীনতার সময় আপনারা দেখেছেন যে দেশভাগের পরে যারা এই ভূখণ্ডকে মানতে না পেরেছে তারা সবাই ভারত চলে গেছে। জায়গা জমি ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভারত চলে গেছে, আছে না? তো পাকিস্তানেও তো অনেকে চলে গেছে এবং অনেককে পাকিস্তান নিয়েও গেছে, কিন্তু যারা এই দেশে থেকে গিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার কারো নাই। সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, কিন্তু না, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন ভারতের দালালেরা করে যাচ্ছে, সেই ৫৪ বছর যাবত করে যাচ্ছে। এবং না, রাজনীতিটা কি নোংরা দেখেন। মুক্তিযোদ্ধারা প্রায় সবাই মারা গেছে, অল্প কয়েকজন জীবিত আছে। মুক্তিযুদ্ধের সাথে কারো তুলনা করা যাবে না। হ্যাঁ, এরাই শ্রেষ্ঠ, এদের চাইতে যেন কোনোভাবে কেউ কাউকে একটু উপরে মনে না হয়, এরকম নানান হাবিজাবি কথাবার্তা। অথবা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো ইখতিলাফ নেই, তাদেরকে কেউ অসম্মান করছে না। ওই যে কোটা সংস্কার আন্দোলনের মূল ভিত্তি, বিরোধিতা করার মূল ভিত্তি ছিল না মুক্তিযোদ্ধার বিরোধিতা, মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা। চেতনাবাজের লিমিট দেখেন, ফাজলামি। কিন্তু না, এই সরকার এসে এগুলো সব খেয়ে দিয়েছে। কিভাবে? তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, এই যে ২৪-এর যে ঘটনা, এটাও একটা যুদ্ধ। এই সরকার এস্টাবলিশ করেছে কাগজে কলমে আইনে। জুলাই যোদ্ধাদের আলাদা স্বীকৃতি দিয়েছে, কার্ড দিয়েছে, তাদেরকে ভাতার ব্যবস্থা করেছে।
এর থেকে যেটা হলো যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ, জুলাই যোদ্ধারাও যোদ্ধা। এর মানে অনেকে দেখবেন যে না টকশোতে খুব চেতনাবাজি করে, মুক্তিযুদ্ধের সাথে আপনি তুলনা করছেন। এবং অনেকে ভেবাচেকা খেয়ে বলে না 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 আমি ৭১-এর সাথে তুলনা করছি না, ৭১ সবার উপরে। কিন্তু না, কাগজে কলমে এরাও ভাতা পায়, এরাও ভাতা পায়, এরাও যোদ্ধা, এরাও যোদ্ধা, এবং এরাও সরকারি সুযোগ সুবিধা পায়, এরাও পায়। ইউনূস সরকার এটা করেছে, কার্যত কিন্তু প্রায় সমান সমান হয়ে গেল। মর্যাদার দিক থেকে কিছু কিছু পার্সপেক্টিভে ৭১-এর মুক্তিযোদ্ধারা বড়, কিছু কিছু পার্সপেক্টিভে ২৪-এর মুক্তিযোদ্ধারা বড়। কিন্তু সরকার আলাদা অধিদপ্তর করা থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেটা অসাধারণ। সেটা এই মুক্তিযুদ্ধ ব্যবসায় লালবাতি জ্বালায়, এবং আলাদাভাবে তারা ইউনিক, তারা এলিয়েন, তাদের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই, এরকম কোনো ভাইব থাকে না। এরকমই আরেকটা সিদ্ধান্ত, জনপ্রিয় তরুণ নেতা আমাদের হাদি গুলিবিদ্ধ হবার কয়েক মিনিটের মাথায় আওয়ামী লীগের ফেসবুক পেজ জনতার কণ্ঠ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয় মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরিয়ে ফেলার জন্য। দেখেন, মির্জা আব্বাস এই ঘটনা করেছে বা করে নাই সেটা হলো পরে, কিন্তু আওয়ামী লীগ আগেই মির্জা আব্বাসের দিকে চাপিয়ে দিয়েছে। অর্থাৎ জুলাই আওয়ামী লীগ বিরোধী শক্তিকে মুখোমুখি লাগিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ এই কাজটি করেছে। তবে মির্জা আব্বাস যে এই ঘটনার ছোট্ট হলেও বেনিফিশিয়ারি তা কিন্তু বোঝা যায়। তবে মির্জা আব্বাস সরাসরি এই কাজ করবে এমনটি নয়, তবে জেনে থাকতে পারে। এই হত্যার লেজ পিছন অনেক দূরে ঘোরা। এই হত্যাকারী যে শুট করেছে সে তো আর একা না, তাকে নির্দেশ দিয়েছে, অর্থ দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, এমনভাবে যেন সে নিরাপদে কাজটি করতে পারে। তারা দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ন করেছে, এবং শরীফ ওসমান হাদির সাথে দু একটি নির্বাচনী প্রচারণায়ও সে অংশগ্রহণ করেছে। অথচ সে ছাত্রলীগের ছোটখাটো নেতা ছিল না, আদাবর থানার সভাপতি ছিল, এবং ঢাকা উত্তরের ছাত্রলীগের, সন্ত্রাসী ছাত্রলীগের সহসভাপতি ছিল। তাকে কোটি কোটি টাকা দিত শেখ হাসিনার সরকার আইটি অপপ্রচার চালানোর জন্য। যাই হোক, এই খুনির সাথে এই প্রেসিডেন্ট ছুপ্পুর ছেলে আশরাফ আদনান, চেনেন নিশ্চয় আপনারা, তার সাথে দেখা গেছে। আবার একে হত্যা করার পর গোপালগঞ্জের এসপি কাজী জসিম আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আবার খেয়াল করে দেখেন, এই যে বসুন্ধরায় মেজর আক্তার আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিত, ওয়াকারের জানতো, সেই প্রশিক্ষণ পাওয়া লোকরা কোথায়? সেই মেজর আক্তারই বা কোথায়? এবং এই খুনি 6 মাস আগে 2টি অস্ত্রসহ ধরা পড়েছে, জেলে ছিল। তাকে জামিন দিল কে? দাউদ খান তার নাম, না, এই খুনির নাম দাউদ খান, শুটার যে শুট করেছে। তাকে জামিন দিল কে? এই খুনির সাথে অবৈধ প্রেসিডেন্ট ছুপ্পুর ছবি আছে, আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদের ছবি আছে, ছুপ্পুর ছেলে আশরাফ আদনানের ছবি আছে, বিভিন্ন সাংবাদিকদের ছবি আছে। এই হামলার পক্ষে কিন্তু সম্মতি আদায় করেছে এই আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, নিকোল, তারপরে রুমিন ফারহানা, তারপরে আপনার এই মাসুদ কামাল, তুষার আব্দুল্লাহ, আবু আলম, শহীদ খান, এরাই কিন্তু সম্মতি আদায় করেছে। এখনও দাউদ কাদের সিদ্দিকী বলে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই হলো আওয়ামী লীগের অবস্থা। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, এরা যারাই আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আশেপাশে রাখছে ভদ্র মনে করে, এরাও যে কোনোভাবে মারা যাইতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে বিএনপিকে, জামাতকে। যদি বিএনপি জুলাইয়া মুভমেন্ট অন করে, ইতিমধ্যে বিএনপির উপর থেকে মানুষের আস্থা সরে গেছে। জামায়াত ফাটর ফুটুর 2-1টা করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এরাই শুট করে মেরে দিবে। এদেরকেই কাজে লাগাবে আওয়ামী লীগের অপরাধী সিন্ডিকেট। এই যে মেজর আক্তার যাদেরকে প্রশিক্ষণ দিল তাদেরই একজন ছিল সে, এবং সে জামিন পাইছে কিভাবে? কাদের নির্দেশে জামিন পাইছে? এমনও তো হতে, সে অস্ত্র মামলায় আটকা ছিল, এমনও তো হতে পারে ওয়াকারের টিম তাকে বলছে ঠিক আছে তোমাকে ছেড়ে দিব, আমাদের কথা মতো কাজ করো, এরে মেরে দাও, এরে মেরে দাও। তখন সে বাঁচার জন্য, আর যাতে জেলে আসতে না হয় সেজন্য সে নির্দেশ মতো কাজ করছে। আর ওয়াকারের নির্দেশ মানে কিন্তু ভারতের নির্দেশ, ওয়াকারের নির্দেশ মানে কিন্তু আওয়ামী লীগের নির্দেশ। ওয়াকারের নির্দেশে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতি বিরোধী, দুর্নীতিবাজ এবং 5ই আগস্ট বিরোধী, 5ই আগস্টে যারা অত্যাচার করেছে, লুটপাটকারী, এদের বিরুদ্ধে কোনো রকম অপারেশন কিন্তু ওয়াকারের নির্দেশে চালানো হয় নাই। ওয়াকারকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। হি ইজ হারামখোর, সে হলো এই দেশদ্রোহী, সে জনতার বিরোধী, সে জুলাই বিরোধী। ওয়াকারকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। সবচেয়ে আসছে সুপ্পুর ছেলে আশরাফ আদনান, সে কিন্তু টাকার কুমির। আপনি বুঝেন সে কত কোটি টাকা দিয়ে সিনেমা বানাইতো, সিনেমার পিছনে কোটি কোটি টাকা ঢালতো, 20, 25, 30 কোটি টাকা সে ঢালার রেকর্ড আছে। শুধু
সে 23 সালে সে 2টা ছবি করেছে, যেখানে সে খরচ করেছে প্রায় 70 কোটি টাকা। বুঝলেন, ইসলামী ব্যাংকের দুর্নীতির টাকা, তার বাপের এই যে দুদক থেকে দুর্নীতি করা টাকা, এরপরে দায়রা জজ হিসাবে ঘুষ খাওয়া টাকা, সব টাকা এখন তাদের হাতে এখন এই জুলাইয়ের বিরুদ্ধে ব্যবহার করছে। এই ছুপ্পুর দেখেন, ছুপ্পু পদত্যাগ করতে বলছে ছাত্র প্রতিনিধি অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা পদত্যাগ করেছে। এরপরে ছুপ্পু পদত্যাগের ভান করছে। এরপরেই আসাদ এই হাদির উপরে হামলা হলো। সব ঘটনাগুলো দেখেন এক চেইনে একটু মিলান, সবগুলো খুব কাছাকাছি ঘটনা। এরপরে মেজর আক্তার বসুন্ধরাতে প্রশিক্ষণ দিত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, মিলাতে পারছেন? এরপরে হামলার সাথে সাথে মির্জা আব্বাসকে নিয়ে ডিএমপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজভী আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন, এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শুট করা হয়েছে। শুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের দেশের এই যে বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো, এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারে নাই। এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারে নাই। সাধারণ মানুষ, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বেসামরিক নাগরিক, এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল, তারা এই শুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে। কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় এবং দেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার। এই যখন অবস্থা, ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শুট করার পরে তার ঘন্টা 1-1.5-2 ঘন্টার ভিতরে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো। এরকম আরো কিছু কথা লিখে, সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই, কারো কথা বলেন নাই, কারো দিকে কোনো ইঙ্গিত করেন নাই। জাস্ট একেবারে যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, এটা তো হতে পারে আওয়ামী লীগ, কারণ এদেশে আওয়ামী লীগই তো মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, তিনি তাদেরকে মিন করেছেন। সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন, চাঁদাবাজ। এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিলেন, মির্জা আব্বাস ওটা নিজের দিকে নিয়ে নিলেন। কেন রে ভাই? চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন? তার মানে এইটা প্রমাণ করে না যে আপনি এটা করেন? তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গা জ্বালা করে কেন? আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জ্বলে যাবার কথা নয়। এর আগেও আমরা দেখেছি, ওই যে মিজানুর রহমান আজহারী তিনি একটা মাহফিলে বললেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই। এখানে তো তিনি জামাত ইসলামকেও মিন করতে পারেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হতে পারে সেটা জামাত ইসলাম, হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা এনসিপি। তিনি কারো নাম উল্লেখ করে নেই। এরপরে সেই বেচারাকে, তার মতো একজন আলেমকে, এরকম একজন জনপ্রিয় আলেমকে, ওই শামসুজ্জামান দুদু, তিনি আজহার না মুজাহার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই অবস্থা, এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। কেন এরকম হবে? কেন এই কথাগুলো আপনারা নিজের দিকে যখনই টেনে নিয়েছেন, তখন ওই যে আমরা গ্রামে ছোটবেলায় কাউকে কোনো একটা নাম দিয়ে যদি ভেঙাতাম, আর যদি সে সেইটার কারণে খেপে যেত, এবার গ্রামের সবাই আস্তে আস্তে তাকে ওইটা বলে ডাকা শুরু করতো। আপনাদের অবস্থা তো ঠিক এরকম হয়েছে। যাই হোক, তাহলে ওই ঘটনার পরে মির্জা আব্বাস বক্তব্য দিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে, জামাত ইসলামের নাম উল্লেখ করে, তিনি একেবারে প্রকাশ্যে নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এমনকি তিনি এও বললেন যে এই চিহ্নিত সন্ত্রাসীরা, হাদির উপরে শুটার যিনি করেছেন, তারা জামাত শিবিরের লোক। আরো এক ধাপ এগিয়ে গিয়ে রিজভী আহমেদ যেটি বললেন, এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার। রিজভী বললেন সাদিক কায়েমের সাথে ওই যে ছেলেটা মাসুদ করিম, মোহাম্মদপুর আদাবরের যে সাবেক ছাত্রলীগের
সভাপতি, যে নেতা, যাকে শনাক্ত করা হয়েছে, এআই দিয়ে সাদিক কায়েমের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেয়া হলো বাহারুল আলমের, ডিএমপি কমিশনার বাহারুল আলমের নাম নিয়ে আর টিভির লোগো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।